ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের আলোচনার বিষয় পোলট্রি ফিডের মান, কার দায়িত্বে, কার খবরদারি। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান এবং আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শিশির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের অর্থনীতি সংলাপের আলোচনার বিষয় পোলট্রি ফিডের মান, কার দায়িত্বে, কার খবরদারি। এ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই জনাব নজরুল ইসলাম, আপনাকে দিয়ে আপনার কাছে শুরুতে জানতে চাই আসলে আমরা দেখলাম যে পোলট্রি ফিডের মান নিয়ে আসলে সরকারি দুইটি সংস্থার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। আপনারা তো আসলে প্রাইভেট সেক্টর, মাঝখানে আপনার কাছে একটু জানতে চাই আসলে এই যে মান নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে তাতে আসলে আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? ধন্যবাদ ডিবিসিকে এই ধরনের একটা আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যারা উৎপাদক, আমাদের কাজ হচ্ছে উৎপাদন করা এবং সেই উৎপাদনটা মানসম্পন্ন হলো কিনা সেটাও লক্ষ্য রাখা। তো আমরা উৎপাদন করি, আমরা সুনির্দিষ্ট দুইটা আইন আমাদের মেনে আমরা উৎপাদন করি। একটা হচ্ছে মৎস্য খাদ্য আইন 2024 আর একটা হচ্ছে মৎস্য পশুখাদ্য আইন 2010। এই আইনে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে যে আপনার একটা র মেটেরিয়াল কাঁচামাল ক্রয় করা থেকে কিভাবে উৎপাদন হবে, সেটা কিভাবে টেস্ট হবে কাঁচামালটা উৎপাদনের আগেই, সেটা আবার কিভাবে প্রস্তুত হবে এবং সেই প্রস্তুত প্রণালী কিভাবে হবে সেটার একটা বিশদ ব্যবস্থা আছে এবং প্রস্তুত করার পরে সেটা আবার টেস্ট করতে হবে। সো তিনটা পর্যায়ে আমরা টেস্টটা করি। কাঁচামাল যখন সেটা প্রস্তুত হয়, প্রস্তুত পর্যায়ে, এবং যখন বাজারজাত করি ফাইনালি সেটা যখন বাজারে যাওয়ার আগে ওই পণ্যটাও আমরা আবার টেস্ট করেই বাজারে পাঠাই। এবং এই টেস্টের মানের মৎস্যর জন্যে বিভিন্ন স্পেসিসের জন্য বিভিন্ন ধরনের মান সেট করা আছে সরকারের, এবং পশু খাদ্যের বিশেষ করে মুরগির খাদ্যের ব্যাপারেও এ ধরনের সুনির্দিষ্ট মান দেওয়া আছে। না, আমি একটা বিষয় একটু সহজ করে যদি জানতে চাই, ধরুন আগামীকাল আমি একটা ফিড মিল দিতে চাই, পোলট্রি ফিডের মিল দেব, সেই ক্ষেত্রে কি আসলে আমি চাইলে আমার সরাসরি দিতে পারলাম নাকি না সরকারি কোন সংস্থা থেকে এই অনুমতিটা নিতে হয়? না, এইটা একটা বিশেষ প্রক্রিয়া। আপনি একটা ফিড মিল দিতে চান, আপনাকে ফিড মিল দিতে চাইলে আপনাকে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক অথবা ডিপার্টমেন্ট অফ ফিশারিজের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কাঠামো আছে। প্রথম কাঠামোর মধ্যে সক্ষমতা আছে কি না আপনার, সেটাকে বলি আমরা ল্যাবরেটরি। একটা ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে কোন ধরনের টেস্ট করার সক্ষমতা, যে মান কথা লাইভ স্টক অথবা ফিশারিজ বলছে, সেই মানটা কি ওই ল্যাবরেটরিতে যাচাই করা সম্ভব? যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে বিচার বিবেচনা, এবং লাইভ স্টকের কাছে এটা শুধু ডিক্লারেশন দিলে হবে না, লাইভ স্টক এবং ফিশারিজের লোকজন সেই ল্যাবটাকে পরীক্ষা করবে, সেই ল্যাবটাকে দেখবে সেটা উপযোগী কিনা, তারপরেই কিন্তু ছাড়পত্র মিলবে লাইসেন্সিংয়ের। এবং লাইসেন্সিং হওয়ার পরেই আপনি উৎপাদন যখন যাবেন তখনও লাইভ স্টক এবং ফিশারিজের লোকজন সেখানে থাকবেন। তারা সেটা প্রথম উৎপাদিত পণ্যের স্যাম্পল নেবেন, স্যাম্পল নেওয়ার পরে সেটা মানসম্মত হয়েছে কিনা সেই সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু বাজারজাত করা যায়। নিশ্চয়ই, আমি আপনার কাছে আরও শুনবো। ডক্টর ABM খালেদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রক্রিয়াটির কথা আসলে নজরুল ইসলাম বললেন, মানে প্রথমবার উৎপাদিত পণ্যের স্যাম্পল নিয়েই কি আসলে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাকি এটি একটি কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আপনারা নজরদারিতে রাখেন? ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী আলোচনার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তর নিরাপদ প্রাণী জামিসের প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা কাজ করছি, এবং প্রাণী জামিস যদি আপনি নিরাপদ করতে চান
তাহলে প্রাণীজামের উৎপাদনের ক্ষেত্রে অন্যতম অনুষঙ্গ হলো ফিড, এবং এই খাদ্যেরও কিন্তু নিরাপদতা দরকার। এবং এই কারণেই প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের দুইটা ডকুমেন্টস, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন 2010 এবং পশুখাদ্য বিধিমালা 2013, মৎস্যখাদ্য বিধিমালার কথাও নজরুল ভাই বললেন, এই ডকুমেন্টগুলোতে সম্পূর্ণ বলা আছে আমরা কিভাবে পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, আমদানি রপ্তানি, বিপণন, এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া। এই সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু আমরা আইন ও বিধি দ্বারা আমরা মানে পরিচালনা আপনি করি। বলছেন আইন অনুযায়ী এটির মান নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের কাছে সংরক্ষিত আছে। জি। আমি ঠিক এই জায়গাটাতে আরেকটু আবার আপনাকে আসবো, আমি আবার আসবো আপনার কাছে। তার আগে নজরুল ইসলাম, আপনার কাছে আরেকবার একটু ছোট করে জানতে চাই, এই যে মান নিয়ন্ত্রণ প্রশ্নে আসলে বিএসটিআই এর যে ভূমিকাটি, সেটি নিয়ে আপনাদের মানে অভিযোগটা কোন জায়গায়? আসলে আমরা তো অনেক দিন ধরে উৎপাদন করে আসছিলাম মৎস্য এবং মৎস্য বিভাগ এবং লাইভ স্টকের আইন অনুযায়ী। 2018 সালে যখন বিএসটিআই একটা আইন করে, বিএসটিআর আইন, এটা কিন্তু মৎস্য পশুখাদ্য আইন না, সেই আইনের মধ্যে ওনারা একটা তফসিলে আমাদের দুইটা পণ্যকে অন্তর্ভুক্ত করেন। সেটা হচ্ছে মৎস্যখাদ্য এবং মুরগির খাবার স্পেসিফিক যদি বলি। এবং সেখানে লেখা আছে যে এই যে ওনার তফসিলভুক্ত আইটেমগুলোর সিএম সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন করাইতে হবে। বিতর্কটা শুরু কিন্তু সেখান থেকে। এর আগে কিন্তু এরকম বিধান ছিল না, এবং সেই রেজিস্ট্রেশন না থাকার কারণেই আসলে সাম্প্রতিক সময়ের হয়রানিটা। আমি শুনবো আপনার কাছে, আপনাদের সবার কাছেই শুনবো। তার আগে আমাদের কাছে আমরা বিএসটিআই এর মুখোমুখি হয়েছিলাম এবং এই প্রশ্নগুলো নিয়ে তাদের কাছেও গিয়েছিলাম, তো তাদের বক্তব্যটা একটু শুনে নিতে চাই। আমার সহকর্মীকে বলবো যদি। আমরা আমাদের যে ল্যাবরেটরি, অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে পরীক্ষা করে সারা বাংলাদেশ থেকে আমরা সর্বমোট 204টি নমুনা সংগ্রহ করি, এবং 204টির মধ্যে ফিশ ফিড হচ্ছে 95টি এবং পোলট্রি ফিড হচ্ছে 109টি। তার মধ্যে সারা বাংলাদেশের 18% নমুনাতেই আমরা দেখতে পাই যে ক্রোমিয়াম এবং লেডের প্রাদুর্ভাব খুবই বেশি। যদি মুরগির মাংসের মাধ্যমে কিংবা অন্য কোনো মুরগির অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমরা যদি নিজেরা ভক্ষণ করি, সেক্ষেত্রে তার মাধ্যমে এটা হিউম্যান ট্রান্সমিশন হতে পারে এবং হওয়ার সুযোগ রয়েছে। এটা বিএসটিআই এর গবেষণার চেয়েতেও জরুরি হচ্ছে, এটা ইন্টারন্যাশনালি একটা গবেষণার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে এইটুকু মানব স্বাস্থ্যের এগুলো ট্রান্সফার হয়। তো সুতরাং এই কথা বললে অত্যুক্তি হবে না যে ফিড সেফটি এবং ফুড সেফটি দুটি সমভাবে গুরুত্বপূর্ণ। পোলট্রি ফিডের টেস্ট করার জন্য কোনো ভেটেরিনারির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পোলট্রি ফিড একটি পণ্য, এবং এই পণ্যের ক্ষেত্রে যে প্যারামিটারগুলো নির্ধারণ করা আছে সেটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রোটিন থেকে শুরু করে ফ্যাট, কার্বোহাইড্রেট, হেভি মেটাল, আফলাটক্সিন, অ্যালডিনের মতন উপাদানগুলো রয়েছে। বিএসটিআই থেকে আমরা আসলে লাইসেন্স দিচ্ছি যে আইনের বলে, সেই আইনটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন। সেই আইনের 21 ধারার ক্ষমতা বলে সরকার ইনস্টিটিউশনকে দায়িত্ব প্রদান করেছে যে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এই পণ্য বিক্রি, বিতরণ এবং বাণিজ্যিক বিপণন, বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পণ্যের গুণগত মানসনদ দেওয়ার কোনো বিষয় মৎস্য, প্রাণী সম্পদ বা পশু সম্পদ আইনে নেই, বা এই বিধিমালার মধ্যেও সেটি নেই। বিএসটিআই আইনে সুস্পষ্টভাবে পণ্যের গুণগত মান সনদের কথা বলা আছে। এ ধরনের মান নিয়ন্ত্রণ কার্যক্রমে যে স্ট্যান্ডার্ড ফর্মুলেশন করা হয়েছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মুলেশন কার্যক্রমেও মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অর্থাৎ এখানে কোনো প্রকার অস্বচ্ছ বা কোনো প্রকার কোনো কিছু নিজেরা করে ফেলার মতো কোনো কিছু নেই। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে। আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা, আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া, সেটি আমাদের উদ্দেশ্য নয়। জনস্বার্থে যাতে নিম্নমানের পণ্য রোধ করা যায় সেজন্য আমরা আমাদের উপর দায়িত্ব পালন করছি। একই সাথে বাজারে নিম্নমানের পণ্য রোধ করার জন্য আমাদের প্রতিদিনকার যে আমাদের সার্ভিলেন্স টিম এবং আমাদের মোবাইল কোর্ট তার কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই শুনছিলেন আসলে বিএসটিআর বক্তব্যটি। আমি যে জায়গাটাতে আপনাকে থামিয়েছি এবং এই বক্তব্যের যে জায়গাটা থেকে পিক করতে চাই, সেটি হচ্ছে তিনি বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ আইনে এই মানে ফিডের মান নিয়ন্ত্রণের যে ক্ষমতা সেটি প্রাণী সম্পদ অধিদপ্তরকে দেয়া নেই, সেটি বিএসটিআইকে দেয়া। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। না, এই বিষয়টাতে আমি সম্পূর্ণ একমত নই। কারণ আমার যে মৎস্যখাদ্য পশুখাদ্য আইন 2010 আছে, সেখানে আমাদের লাইসেন্সিং কর্তৃপক্ষ হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। তারপরে আমরা যে লাইসেন্স দিব, সেখানে মান নিশ্চিত করার জন্য যে আদর্শ মাত্রা, সেই ধারাও বলা আছে। এবং সেই আদর্শ মাত্রা মৎস্যখাদ্য পশুখাদ্য আইনের ধারা অনুযায়ী আমাদের যে পশুখাদ্য বিধিমালা আছে, সেখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডগুলো সেট করা আছে। কাজে আমাদের মৎস্যখাদ্য পশুখাদ্য আইনে মান নিশ্চিতকরণ, নমুনা সংগ্রহ করা এবং তার আদর্শ মাত্রা নিশ্চিতকরণ, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আইন ও বিধি দ্বারা পরিচালিত। এক,
দ্বিতীয়ত একটা জায়গা আছে, উনি যেটা বলেছেন যে ভেটেনারি কর্মকর্তার কথা বলেছেন, আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, আমাদের যে পশুখাদ্য বিধিমালা 2013 সেখানে কিন্তু সংজ্ঞা ধারা বিধি 2-এর সংজ্ঞাতে বলা আছে কারিগরি জনবল কারা হবে। কারণ অ্যানিম্যাল ফিড এটা কিন্তু একটা বায়োলজিক্যাল ম্যাট্রিক্স, এটা শুধু কিন্তু নিউট্রিশনাল কম্পোনেন্ট ক্যারি করে না, এখানে বায়োলজিক্যাল ম্যাটার্সও ক্যারি করে। আমরা যখন পশুখাদ্য আমদানি করি তখনও কিন্তু আমাদেরকে এনওসি দিতে হয়, এটা হইল আমদানি নীতি আদেশ অনুযায়ী। তো সেই এনওসিতে কিন্তু আমাদের এই খাদ্যের মধ্যে সালমোনেলা আছে কিনা, আমাদের এই খাদ্যের মধ্যে বোবান স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি আছে কিনা, এগুলো আমাদের দেখতে হয়। শুধু তাই নয়, আমরা কিন্তু শুধু একটা ফিনিশ প্রোডাক্ট দেখি না, আমরা উৎপাদন থেকে শুরু করি। আমার যারা পশুখাদ্য উৎপাদক ও প্রক্রিয়াজাত করুক, ওনারা যখন ভুট্টা সংগ্রহ করে সিজনে, তখনও কিন্তু ওনারা ভুট্টার ময়েশ্চারটা দেখে। কাজেই আমার যে মৎস্যখাদ্য পশুখাদ্য আইন, এটা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত এক্স্যাক্টলি, এটা শুধু একটা খাওয়া পর্যন্ত আসলে এটা একটা শুধু প্যাকেজ প্রোডাক্ট আমরা নিশ্চিত করি না, আমরা কিন্তু উৎপাদন থেকে শুরু করে আমদানি, রপ্তানি, বিপণন, ইভেন পরিবহন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের তদারকি করতে হয়। এবং এই জন্য যে কারিগরি জনবল কারা হবেন সেটাও কিন্তু পশুখাদ্য বিধিমালার ধারা 2-এ বলা আছে যে প্রাণী পুষ্টি বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী অ্যানিম্যাল হাজবেন্ডারি গ্র্যাজুয়েটগণ অথবা ভেটেনারি গ্র্যাজুয়েটগণ এই কাজগুলো করবে। নিশ্চয়ই আমি আপনার কাছে আরও শুনবো, তার আগে একটু জনাব ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান শিশির আপনার কাছে আসতে চাই। বিএসটিআইয়ের ওই বক্তব্যের একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যেখানে তিনি বলছিলেন যে প্রাণীর খাদ্যে যখন আসলে হেভি মেটাল থাকে সেটি মানে এই খাদ্যটাতে আসলে সরাসরি মানুষ খাচ্ছে না, সেটি প্রাণী খাচ্ছে এবং প্রাণীর শরীরে সেটি অ্যাবজর্ব হওয়ার পরে আসলে সেই প্রাণীটিকেই আসলে মানুষ খাদ্য হিসেবে খাচ্ছে প্রক্রিয়াজাত করে। এই প্রক্রিয়ার মধ্যে আমি ধরে নিলাম যে কোনো হয়তো হেভি মেটাল সেখানে থাকলেও থাকতে পারে বা ছিল, বা তারা যে নমুনাগুলোতে পেয়েছেন সেখানে ছিল, সেটি কি আসলেও মানব দেহের জন্য ক্ষতিকর, বা এই গবেষণা কি আদৌ কখনো হয়েছে কিনা? সরাসরি পোলট্রি ফিডের উপর বা হয়েছে কিনা এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এটা হেভি মেটালের যে ব্যাপারটা, এটা আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয়। এবং এটা এমন না যে একটা ফিড মিল নিজে থেকে হেভি মেটাল মেশাচ্ছে, এটা আসলে র ম্যাটেরিয়াল থেকে আসতেছে, যেটা তারা নিজেরা উৎপাদন করে না। যেমন ধরেন যে ভুট্টা ওনারা কালেক্ট করছেন, তো সেটাতে যদি চাষ করার সময় হেভি মেটাল যুক্ত হয়ে থাকে, সেটা তো আসলে কমপ্লিটলি ওনাদের রেসপন্সিবিলিটি না। আর আপনি যেটা বললেন যে মানবদেহের জন্য ক্ষতিকর কিনা, এটার স্ট্যান্ডার্ড, ইউনিভার্সালি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে হেভি মেটাল আপনার যদি লেড হয় সেটা 2 থেকে 10 মিলিগ্রাম পার কেজি ফিডের উপরে থাকলে সেটা অবশ্যই মানুষের শরীরে যেতে পারে, বাট এর নিচে যদি থাকে তাহলে এটা মানুষের জন্য ক্ষতিকর নয়। এটা আমরা পেয়েছি আর কি, ইউনিভার্সাল লেডের ক্ষেত্রেও কিছু এরকম স্ট্যান্ডার্ড সেট করা আছে। যদিও ডিএলএসের যে আপনার যে নীতিমালা, সেখানে আসলে হেভি মেটাল যে আপনার মাত্রাগুলো, এগুলো আসলে নির্দিষ্ট করা নাই, বাট এটা নির্দিষ্ট করা থাকলে হয়তো ভালো হতো। ইভেন বিএসটিআইয়েরও আসলে এরকম নীতিমালা নাই, ওনারা হয়তো ইউনিভার্সালটাই ফলো করেন। তবে ওই যে বললাম যে মাত্রার মধ্যে যদি থাকে তাহলে সমস্যা নেই। আমরা আমাদের যে রেফারেন্স ল্যাব আছে আমাদের ভার্সিটিতে, সেখানে আমরা টেস্ট করেছি, বেশ অনেক ফিডে আমরা পেয়েছি যে ওনারা যেমন টেস্ট করেছেন আমরা ওরকম টেস্ট করেছি, যে অনেক ফিডে পেয়েছি যে মাত্রার নিচে আছে আর কি, মানে সহনীয় মাত্রার নিচে। তো এই মাত্রার নিচে থাকলে সেটা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে আমরা বিশ্বাস করি। আরেকটা বিষয় জানতে চাই, মানে যে প্রসঙ্গটি এখানে এসেছে যে এই যে ফিড, সেটির মান যাচাইয়ের ক্ষেত্রে আসলে টেকনিক্যাল ব্যক্তি যিনি থাকবেন তার যোগ্যতাটা কি? আমরা দেখি আসলে মানুষের ব্যবহারের যে পণ্যগুলো আছে সেখানে বিএসটিআইয়ের এক ধরনের লোকবল বা টেকনিক্যাল হ্যান্ডস আছেন, কিন্তু যেটি স্টেক হোল্ডারদেরও বক্তব্য সেটি হচ্ছে পোলট্রির যে ফিড, সেই ফিডটি টেস্ট করার ক্ষেত্রে আসলেও কি এই অ্যানিম্যাল নিউট্রিশন নিয়ে যারা কাজ করেন সেই রকম দক্ষতার লোকবলের প্রয়োজনীয়তা আছে, নাকি গতানুগতিক যে টেকনিক্যাল সাপোর্ট বা জনবল তারাই এটা করতে পারে? একটা হচ্ছে যে টেস্ট করা, আর একটা হচ্ছে যে টেস্টের অ্যানালাইসিস করা। তো টেস্ট যে কেউ করতে পারে, টেকনিশিয়ানও টেস্ট করতে পারে, বাট এটাকে যদি আপনি অ্যানালাইসিস করতে যান, ডেফিনেটলি আপনার অ্যানিম্যাল নিউট্রিশনাল নলেজ থাকবে। এখানে ডক্টর খালিদ আছেন, উনি একজন অ্যানিম্যাল নিউট্রিশনিস্ট, আমাদের ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করেছেন। তো আমাদেরকে এই বিষয়টা শেখানো হয়, কোর্সের কোয়ালিটি অ্যাসুরেন্স, নিউট্রিশনাল অ্যানালিসিস, তারপরে মাইক্রোটক্সিন অ্যানালিসিস, এই জিনিসগুলো শেখানো হয়। এখন যদি এটা কেউ শিখে এসে সেটা ফিডের উপর অ্যাপ্লাই করে, তাহলে তার অবশ্যই আমার মনে হয় যে সেই কোর নলেজটা থাকা উচিত। যে মানে সেটা কি তাহলে আমরা বিষয়টা কি এরকম কিনা যে স্ট্যান্ডার্ডটা সময়ে সময়ে প্রাণীদেহের যে চাহিদা বা
প্রাণীদেরও তো আসলে বা মানুষের যেমন তার টেস্ট চেঞ্জ হয়, তার প্রয়োজনীয়তা চেঞ্জ হয়, সেরকম প্রাণীরও নিশ্চয়ই হয়। তো সেক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড কি বিভিন্ন সময়ে চেঞ্জ হয় কিনা? না, নট নেসেসারিলি। আপনার মানুষের সাথে অ্যানিমেলের পার্থক্য আছে। মানুষের টেস্ট বাড আর অ্যানিমেলের টেস্ট বাড একরকম হয় না সচরাচর। আর প্রাণীর খাদ্যে হেভি মেটালের যে মাত্রাটা, এটা সেট করা হয়েছে আসলে অনেকদিন আগে, এবং কোনটা কত মাত্রা থাকবে সেটা কিন্তু ইউনিভার্সালি, আমি অস্ট্রেলিয়া ছিলাম, অস্ট্রেলিয়া দেখেছি যে ওনাদের আপনার এরকম টেস্টিং অথরিটি আছে, তারা বলে দিছে যে এত মাত্রা থাকতে হবে। তো এটা তো চেঞ্জেবল আমি এখন পর্যন্ত পাইনি, তবে আমার মনে হয় যে এটা যেটা ফিক্স করা আছে সেটা ফলো করলেই হবে। কিন্তু যেহেতু এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হেভি মেটাল কিন্তু শুধু পোলট্রি ফিডেই যে আছে ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু ধান থেকে শুরু করে এভরিওয়্যার আমরা আর্সেনিক, ব্লাড, লেডের খবর পাই। তো এগুলার আসলে ইফেক্টটা আসলে সুদূর প্রসারী। তো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে কিনা আমি বলতে পারবো না, বাট যদি আমাদের জমিগুলো সবগুলো এরকম ইনফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আসলে সরকার ভালো ডিসিশন নিতে মানে পারবে। শুধুমাত্র বিচ্ছিন্নভাবে একটা পোলট্রি ফিডের উপরে এই হেভি মেটাল বলে আসলে ব্যবসায়ীদের প্রতি খড়গ নামানো এটারও আসলে খুব যৌক্তিক নয়। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে জনাব নজরুল ইসলাম আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। মানে যেহেতু এই প্রসঙ্গটা উঠেছেই যে পোলট্রি ফিডকেও নিরাপদ হতে হবে, সেই জায়গায় আসলে বিএসটিআই এর যে টেস্টিং প্রক্রিয়া বা নজরদারি, সেই ক্ষেত্রে আপনাদের মূল সমস্যাটা কোথায় হচ্ছে? সমন্বয়ের জায়গাটি বা কোথায়, বা আপনার অভিযোগটা কোন জায়গায়, সেই জায়গাটি শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। অবশ্যই। দর্শক দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় পোলট্রি ফিডের মান, কার দায়িত্বে, কার খবরদারি, এ বিষয় নিয়ে কথা বলছিলাম। জনাব নজরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই আসলে বিএসটিআই এর সাথে উদ্যোক্তাদের বা ফিল্ড মিল যারা ইন্ডাস্ট্রিতে যারা আপনারা আছেন, তাদের মূল সংকটটা কোথায়? মূল সংকটটা হচ্ছে যে আমাদের লাইসেন্সিং অথরিটি হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর। তো প্রাণী সম্পদ অধিদপ্তর যখন আমাদের লাইসেন্স দিয়েছেন, তখন আমাদের একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন। সে গাইডলাইনে কিভাবে কাঁচামাল সংগ্রহ থেকে উৎপাদন, বিপণন কিভাবে হবে এবং তার মান কী হবে সুনির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ করা আছে। তো বিএসটিআই এখন যদি বলতেছেন যে ওনাদের মান সনদ নিতে হবে না, কিন্তু বিএসটিআই তো বলছে যে তারা যে মান সনদটা দিচ্ছেন সেটা তো আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্ধারণ করা যে স্ট্যান্ডার্ড তার উপরেই দিচ্ছেন। মানে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি খাবারটা বানাচ্ছেন কিনা সেটি তারা টেস্ট করে আসলে একটা সনদ দিচ্ছে। এখানে আসলে সংকটটা হচ্ছে উনি শুধু খাদ্যের কথা বলছেন। খাদ্য তৈরি করতে গেলে আরও উপাদানগুলো লাগে, অনেক ওষুধ লাগে। উনি কিন্তু ওষুধের মান নিয়ে কোনো কথা বলছেন না, কারণ ওষুধের মান নিয়ে কথা বলার মতো অবস্থায় ওনারা নেই, ওনারা ওই ডিপার্টমেন্টটা না। ওষুধ তো ভিন্ন বিষয়। না, ও খাদ্যের মধ্যেও কিন্তু সাপ্লিমেন্ট লাগে, অনেক ধরনের সাপ্লিমেন্ট সহ একটা খাদ্য তৈরি হয় 60টা উপাদানের সমন্বয়ে। এর মধ্যে হয়তো 10টা 12টা উপাদান আছে শুধুমাত্র পিওর কাঁচামাল, বাকি কিন্তু ভিটামিন, মিনারেল, প্রিমিক্স, বিভিন্ন প্রোবায়োটিক, প্রিবায়োটিক, অনেকগুলো উপাদান আছে। তার মানে বাজারে আমরা যে ফিড সচরাচর দেখছি যারা খামারিরা কিনছে, সেটার মধ্যে আসলে খাবার ছাড়াও প্রাণীর বা মুরগির নানা রকম ওষুধও কি আপনারা মিক্সচার করেন? ওষুধ বলতে বিভিন্ন ফর্মে, যেমন ভিটামিন, মিনারেল, প্রিমিক্স, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এগুলো তো মিশ্রিত থাকেই, এবং এটা সময় উপযোগী। গরমের সময় এক ধরনের খাবার আমাদের তৈরি করতে হয়, শীতকালে এক ধরনের চ্যালেঞ্জ থাকে মুরগির, আর এক ধরনের খাবার তৈরি করতে হয়। তখন এই যে সংমিশ্রণগুলো থাকে, ভিটামিন, মিনারেল, প্রিমিক্স, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এগুলোর সংমিশ্রণ কিন্তু চেঞ্জ হয়। তো ওনারা খাবারের কথা বলছেন, ওনাদের কি এই সক্ষমতা আছে যে ওনারা কি, যেমন আপনি জানেন যে হিউম্যান ফার্মাকোলজি যারা জানেন, তারা হিউম্যান ফার্মাকোলজি অনুযায়ী ড্রাগ যেমন এটা নিয়ন্ত্রণ করে, সেরকম অ্যানিম্যাল ফার্মাকোলজি আছে। অ্যানিম্যাল ফার্মাকোলজিতে কিন্তু এগুলো সব বিস্তারিত উল্লেখ আছে। তো ফিড কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় না, এটা অ্যানিম্যাল ফার্মাকোলজির বিষয়। তো অ্যানিম্যাল ফার্মাকোলজির যারা নলেজ আছে, যাদের জ্ঞান আছে, আমি তো মনে করি এটা তাদের কাছেই থাকা উচিত। নিশ্চয়ই আপনার কাছে শুনবো। এবিএম খালেদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে খাবারের যে স্ট্যান্ডার্ডটা কি হবে, সেখানে প্রোটিন কতটুকু থাকবে, ফ্যাট কতটুকু থাকবে, অথবা ভিটামিন কতটুকু থাকবে, এই স্ট্যান্ডার্ডটা আসলে কারা নির্ধারণ করে? প্রথমেই তো আমি বলছি আমাদের যে পশুখাদ্য বিধিমালা, সেখানে ধারা বিধি 2 কিন্তু বলাই আছে
যে কারা কারিগরি জনবল হবে এই খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য। প্রাণী পুষ্টি বিষয়ে এক্সপার্ট যারা, অথবা ভেটেরিনারি মেডিসিনের যারা এক্সপার্ট, অথবা অ্যানিম্যাল হাজবেন্ডারি বিষয়ে যারা পড়াশোনা করছে। এটা এই জন্যই করছে যে আমাদের যে পোলট্রি জেনেটিক্স এবং আমাদের যে এনভায়রনমেন্টাল পরিবেশগত যে ফ্যাক্টরস, আদার যে সিজনাল ফ্যাক্টর, সমস্ত কিছু কনসিডার করে কিন্তু একটা খাদ্যের ফর্মুলেশন তৈরি হয়। এবং আমার সহকর্মী বলেছেন যে আমার বেসিক উপাদানগুলো ভুট্টা, সয়াবিন মিল, এগুলো ছাড়াও কিন্তু আমাকে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এনজাইমস বিভিন্ন রকম মিক্স করতে হয়। কাজেই পোলট্রি ফিড একটা বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস ফর্মুলেটেড বাই এ কমপ্লেক্স অ্যাপ্লিকেশান, ঠিক আছে। কাজেই এটার জন্য একটা পার্টিকুলার এক্সপার্টই, যেটা আমার ইউনিভার্সিটির সহকর্মী আছে উনি বলছে, এবং এই স্ট্যান্ডার্ড কিন্তু ফিক্স না, এটা আমার জেনেটিক্স অনুযায়ী চেঞ্জ হয়, আমার বিভিন্ন উৎপাদন স্তরে চেঞ্জ হয়। আমার ব্রয়লার স্টার্টার ফেজে একটা ফর্মুলেশন, লেয়ার ফেজে একটা ফর্মুলেশন, আমার লেয়ার স্টার্টার ফেজে একটা ফর্মুলেশন, লেইং স্টেজে একটা ফর্মুলেশন। সো দিজ আর দ্য কাইন্ড অফ ফর্মুলেশন। এই জন্য বলা হয় যে আমাদের আইনটা, মৎস্যখাদ্য পশুখাদ্য আইন, একটা কমপ্লিট প্যাকেজ। একবারে ভুট্টা সংরক্ষণের সময়ও কিন্তু আমার উৎপাদকরা ভুট্টার আর্দ্রতা দেখেন, নাহলে এটা আফলাটক্সিন হবে, অ্যাসপারজিলাস ফ্লেভার জন্মাবে। কাজেই প্রত্যেকটা স্টেপে আমার মনিটর করতে হয়। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের যে ক্যাডার সার্ভিস, সেখানে কিন্তু আমরা সেই কারিগর জনবলগুলিই কাজ করি। এটা কিন্তু পোলট্রি ফিড শুধু পার্টিকুলার একটা স্টেপে আপনি স্যাম্পলিং করে কিন্তু এটার পূর্ণ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবেন না। এটার সম্পূর্ণ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হলে প্রত্যেকটা ফেজে, ইভেন আমরা যখন পশুখাদ্য আমদানি করি তখনও কিন্তু খাদ্যের মধ্যে কোনো প্রকার সালমোনেলা অথবা অ্যানথ্রাক্স কোনো জীবাণু আছে কিনা সেই জিনিসগুলো আমাদের দেখতে হয়, বিশেষ করে যেগুলো অ্যানিম্যাল অরিজিনেটেড। কখনো কখনো কি এমনও হয় আমরা দেখি যে নানান রকম রোগ বালাইয়ের প্রাদুর্ভাব ঘটে, তখন এই খাদ্যের মধ্য দিয়েই আসলে কোনো ধরনের আমরা একটা খাদ্য উপাদান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 2018 সালে ব্যান করেছে, সেটা হলো মিট অ্যান্ড বোন মিল, ঠিক আছে। এটার কারণ কি, এটার মাধ্যমে কিন্তু বোবাইন স্পঞ্জি এনসেফালোপ্যাথি আসতে পারে, ম্যাড কাউ ডিজিজ। এই জন্য কাজী দুটো জিনিস, একটা হলো জেনারেল টেস্ট, আরেকটা হলো এটা নিয়ে বিশ্লেষণ, অ্যানালাইসিস অ্যান্ড এক্সপার্টিস ওপিনিয়ন। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় একমাত্র সংস্থা যারা এই পশুখাদ্যের বিষয়ে এই এক্সপার্ট ওপিনিয়নগুলো দিতে পারে। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। বিএসটিআই সাধারণত যে কাজটি করে, যে বিভিন্ন ফ্যাক্টরিতে ঘুরে তাদের স্যাম্পল কালেকশন করে, বাজার থেকে স্যাম্পল কালেকশন করে, আসলেও যে সনদটা আপনারা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন তারা সেটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে কিনা, সেই যে নজরদারির কাজটা করে, এই ধরনের একই কাজকে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরও করেন? সেম আমাদের মৎস্য খাদ্য যে আইন আছে 2010, সেখানে কিন্তু একেবারেই মান নিয়ন্ত্রণের স্পেসিফিক ক্রাইটেরিয়া বলা আছে। কিভাবে আমরা আদর্শ মাত্রা নির্ধারণ করব, মানে স্ট্যান্ডার্ড, আদর্শ মাত্রা কিভাবে নিশ্চিত করব, আদর্শ মাত্রা নিশ্চিত করতে হলে আমরা কিভাবে স্যাম্পলিং করব, অল দিস থিংস আর ডিটেইল ইন দ্য ফিশ ফিড অ্যান্ড অ্যানিম্যাল ফিড অ্যাক্ট অ্যান্ড অ্যানিম্যাল ফিড রুলস। কাজে আমরা কিন্তু সম্পূর্ণরূপে আইন ও বিধি দ্বারা এই কাজটা করি। নিশ্চয়ই আমি শুনবো আপনার কাছে আরও, কিন্তু শফিকুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। যে প্রসঙ্গটি বলা হচ্ছিল যে খাবারের মধ্যেও মেডিসিনের ব্যবহার, সেটি আসলে কতটুকু নজরদারির মধ্যে রাখার প্রয়োজনীয়তা থাকে, এবং সেই ক্ষেত্রে আপনারা যেহেতু বলছেন আপনারা নিজেরাও গবেষণা করেন, আপনারাও পরীক্ষা নিরীক্ষা করেন, এবং বিএসটিআই এর যে মান, তার সাথে এই ধরনের পরীক্ষার মানে আপনার অভিজ্ঞতা কি? প্রথমে আসলে একটা কনসেপ্ট আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার, না হলে জনগণের মনে একটা ভুল ধারণা আসতে পারে। এখানে আসলে মেডিসিন ইউজ করা না। মেডিসিন বলতে আমরা যেটা বুঝি যে অসুখ টুসুখ হলে যে আমরা যে অ্যান্টিবায়োটিক জাতীয়, এখানে যেটা ইউজ করা এটাকে বলা হয় আপনার এডিটিভস অথবা প্রিমিক্সচার। এটার জন্য আপনার সংস্থা আছে, যেহেতু ফিড অ্যাক্টে বলা আছে যে কোনটা ইউজ করা যাবে, যেমন সেকশন 14-এ স্পষ্ট বলা আছে যে এটা ইউজ করা যাবে না, হার্মফুল কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, গ্রোথ প্রমোটার ইউজ করা যাবে না, এটা কিন্তু স্পষ্ট আপনার ফিড অ্যাক্টে বলা আছে। আর মেডিসিন যেটা হয় সেটা আমরা অসুখ হলে সেটা আমরা ইউজ করি। আর নজরুল ভাই যেটা বললেন যে আপনার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এডিটিভস বা প্রিমিক্সচার, তো এটা নিয়ে ইউজ করারও নির্দিষ্ট বিধিমালা আছে। আর খালিদ ভাইয়ের সাথে যেটা অ্যাড করতে চাই যে আপনার প্রত্যেকটা যে পোলট্রি যদি কথা বলছি আমরা, যেহেতু পোলট্রির বিভিন্ন যে স্ট্রেনগুলো আছে সেই স্ট্রেনগুলো যারা ডেভেলপ করেছে ইন্টারন্যাশনালি, তারাই কিন্তু প্রত্যেকে কিন্তু বলে দিচ্ছে যে তাদের মুরগির জন্য এতটুকু খাবার লাগবে, এতটুকু অ্যাড করতে হবে আর কি। এটা ক্লিয়ার করে তারাই ওদের যে ম্যানুয়াল, সেখানে যেমন কপ 500-এর জন্য বলা আছে, আরবারের জন্য বলা আছে। তো আসলে ডিএলএস যেটা করে সেটাকেই আসলে তারা ফলো করে যে এই মানটাই আসলে নিয়ন্ত্রণ করছে কিনা আসলে।
তো এখানে আসলে মানে খুব বেশি কিছু আসলে এখন আর করার নেই, কারণ এত অ্যাডভান্স হয়েছে পোল্ট্রি শিল্পটা। আপনি যদি দেখেন যে বাংলাদেশ কিন্তু পোল্ট্রিতে অনেক এগিয়ে গেছে, এখন প্রত্যেকটা স্ট্রেনে আলাদা আলাদা করে বলে দেওয়া আছে। আর কোন কোন এডিটিভসগুলো অনেক সময় ফিডমিল টু ফিডমিল ভ্যারি করে, যে কেউ কেউ এটা ইউজ করছে, কিন্তু ওই ভাই যেটা বললেন যে 60টার মতো এডিটিভস আছে যেটা আপনার অবস্থা ভেদে বা ফিডমিল ভেদে ইউজ করা হয়। এবং আমরা মাঝে মাঝে ফিড টেস্ট করি, যেটা আমরা মানে মাঝে মাঝে আমাদের যেহেতু রেফারেন্স ল্যাব আছে সেখানে আমরা টেস্ট করি এবং আমরা দেখি যে আসলে যে এই মানগুলো ঠিক আছে কিনা। আপনারা যখন টেস্টটা করেন তখন কোন স্ট্যান্ডার্ড ধরে করেন? আমরা দেখি যে মানে যে মাত্রাটা ইউনিভার্সালি সেট করা আছে, আপনার যে স্ট্যান্ডার্ড যে আইএসও বা আপনার যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বিভিন্ন, বিশেষ করে আমি যেহেতু অস্ট্রেলিয়া পড়াশোনা করেছি, আমি অস্ট্রেলিয়া দেখেছি যে ওদের একটা আপনার কমিটি আছে একটা, যে অ্যানিমেল মেডিসিন এডিটিভস অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অথরিটি, তারা ওদের কিন্তু স্ট্যান্ডার্ড সেট করা আছে যে মাইক্রোটক্সিন এই লেভেলে থাকতে হবে, এত মাত্রার থাকতে হবে, আফ্লোটক্সিন এর বেশি হওয়া যাবে না। তো আমরা দেখি যে এটা ওই সহনীয় মাত্রার মধ্যে আছে কিনা, অথবা আমরা তখন দেখি যে এটা মানুষের শরীরে কতটুকু ট্রান্সমিট হতে পারে। এই বিএসটিআই যে টেস্টগুলো করে সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনার বিএসটিআই যে মাত্রাগুলো হেভি মেটালের কথা বলছে, আমি আমার রিসার্চে আমি আসলে এই মাত্রার কোনো স্ট্যান্ডার্ড বাংলাদেশে আমি পাই নাই যে হেভি মেটাল এতটুকু থাকতে হবে, বা উনি যেটা হেভি মেটালের কথা বারবার বললেন আর কি। আর প্রোটিন বা যে প্রক্সিমেট অ্যানালাইসিস যেগুলো কথা বললেন সেগুলো আসলে মাত্রা আসলে যেটা বললাম যে পোলট্রির যে কোম্পানি স্ট্রেনগুলো আছে সেই অনুযায়ী ঠিক করা আছে। আসলে এখানে ওনাদের কিছু করার নেই, আসলে এর বেশি কম আমরাও মাঝে মাঝে টেস্ট করি। অনেক সময় হয় যে ফিড ইনগ্রিডিয়েন্টগুলোতে অনেক সময় হয় কি যে আপনার যখন র ম্যাটেরিয়াল কালেক্ট করা হয় ওর মধ্যে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে একটা ব্যাটারি বা একটা এই ধরনের একটা কেমিক্যালস পড়ে যেতে পারে। অনেক সময় হয় যে যখন টনকে টন খাবার আসে তখন এটা আসলে খুবই ডিফিকাল্ট হয় করা। তবে ওইখান থেকে অনেক সময় আমরা মাঝখানে একটা ইনসিডেন্ট পেয়েছি যে একটা গরু মারা গেছে বা এরকম, কিন্তু সেটা তো নিশ্চয়ই র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে একাধিকবার করে সেটা যাচাই করার সুযোগ আছে নিশ্চয়ই। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু এবিএম খালেদুজ্জামান আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যদি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা প্রাণী সম্পদ অধিদপ্তর যদি পোলট্রি খাদ্যের জন্য মানে নজরদারির জন্য একেবারে সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পন্নভাবে যদি একটি প্রতিষ্ঠান হয়, তাহলে যখন এটি বিএসটিআই এর আইনের সাথে অন্তর্ভুক্ত হলো আপনারা কেন সেখানে বাধা দিলেন না? সেই প্রশ্নের উত্তর জানতে চাইবো, তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এরপর যে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আমাদের আজকের আলোচনার বিষয় পোলট্রি ফিডের মান কার দায়িত্বে, কার খবরদারি, এ বিষয় নিয়ে কথা বলছিলাম। ডক্টর খালেদুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে আসলে বিএসটিআই যখন তাদের আইনের মধ্যে এটি ঢুকালো এবং এর আগে দফায় দফায় বৈঠক হয়েছে, আপনাদের অধিদপ্তরের প্রতিনিধিও সেখানে ছিল, তখন কেন আপনারা এটার প্রতিবাদ করেননি? ওনারা যখন আসলে আমাদের কাছে সাহায্য চায় সেটা হলো বেসিক্যালি যখন স্ট্যান্ডার্ডগুলো সেট করে, তো পোলট্রি স্ট্যান্ডার্ডটা যখন ওনারা তৈরি করে তখন আমাদের কাছ থেকে প্রতিনিধি চায়। আমি নিজেই ছিলাম। পোলট্রি ইন্ডাস্ট্রির যে মানগুলো ওনারা ফিক্স করে এটা কিন্তু আমাদের এই পশুখাদ্য বিধিমালার স্ট্যান্ডার্ড থেকেই নেওয়া, ইট ইজ ট্রু। কিন্তু 2018 সালের আইন অনুযায়ী পোলট্রি ফিড এবং ফিশ ফিডকে যে ম্যান্ডেটরি আইটেম হিসাবে ইনক্লুড করা, তদারকির বিষয়টা, এটা কিন্তু আমার অধিদপ্তর আসলে অবহিত ছিল না, বা আমরা জানিও না বিষয়টা যে আমাদের শিল্প মন্ত্রণালয় যখন ম্যান্ডেটরি আইটেম করে সেই বিষয়ে আমার মন্ত্রণালয় বা আমার অধিদপ্তর জড়িত ছিল কিনা। তো কাজেই বিএসটিআই একটা সরকারি বিধিবদ্ধ সংস্থা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। ওনারা বিভিন্ন মানসন্নত তৈরি করবেন এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করব। কিন্তু কোন বিষয়টাকে তদারকি করবে, ওনারশিপ, আমাদের এই পোলট্রি সেক্টরের এন্টায়ার উৎপাদন থেকে শুরু করে একটা বাচ্চা তৈরি করা পর্যন্ত আজকের এই ইন্ডাস্ট্রির পিছনে আমাদের কারিগরি জনবল, আমাদের অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়, আমরা এটা ওনারশিপ। আমার ফিডের ভালো মন্দটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এজ এ পার্ট অফ থিং ওনারা যেটা তদারকি করতে চাচ্ছে সেটাও আমার আইন ও বিধিতে ডেসক্রাইব করা আছে। তো কাজেই এই সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরেরই। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই, মানে আমরা তো মৎস্য ফিড এবং পোলট্রি ফিড নিয়ে কথা বলছি, আমাদের তো প্রাণীর যে খাবার, ক্যাটেল এবং আমরা যে দেখি যে গৃহপালিত নানান পশু, তাদের খাবারও এখন হচ্ছে, এটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে, বা এটা কেন বিএসটিআই করছে না? আমি সেই প্রশ্ন বিএসটিআই এর কাছেও পাইনি, আপনার কাছে করতে চাই। বিএসটিআই এর কাছে এখনও কিন্তু ডেইরি অনেকগুলো স্পিসিস আছে, তাই না? ডেইরি অনেক বড় লার্জ অ্যানিম্যাল, এবং এখন আমাদের কিন্তু প্যাট অ্যানিম্যাল, ডগ ফুড, প্যাট ফিডের একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এই স্ট্যান্ডার্ডগুলি কিন্তু ওনারা এখনও তৈরি করতে পারে নাই।
ঠিক আছে, এবং আপনার অবগতির জন্য বলি যে সেই স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে এই কারিগরি জনবলের সহযোগিতা নিয়েই কিন্তু ওনাদের করতে হবে। কাজেই সময়ে সময়ে যেটা আমাদের ফিড ইন্ডাস্ট্রি থেকে বললেন যে আদর্শ মাত্রার যে পরিবর্তন, মান নির্ধারণ, ফিড ফর্মুলেশন এবং জেনেটিক্সের সাথে সাথে আমার যে মান নিশ্চিতকরণের যে বিষয়, এটা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরকেই করতে হবে। তা আমি আশা করতেছি হয়তো ভবিষ্যতে আমরা যদি স্ট্যান্ডার্ড রেডি করি তখন ওনারা তদর্কে নামবে, বাট এটা খুব অনপ্রিপেড হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করবো নজরুল ইসলাম, আপনাকে মানে আপনার কাছে জানতে চাই আসলে মানে সেক্ষেত্রে এই দুটো সংস্থার যে টানাটানির মধ্যে আপনারা আছেন, মানে আপনাদের চাওয়াটা কি এখন? দেখেন, আমরা তো নজরদারির আন্ডারে থাকতে চাই না। আমাদের লাইসেন্সিং অথরিটি প্রাণী সম্পদ অধিদপ্তর, লাইসেন্সিং অথরিটি মৎস্য অধিদপ্তর, এবং তাদের যদি এরকম থাকতো, তাদের সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড নাই, সেক্ষেত্রে হয়তো আমরা বলতাম যে ঠিক আছে বিএসটিআই। পৃথিবীর কোনো দেশে এমন কোনো দেশ পাবেন না যে দেশের মানুষের খাদ্যের তদারকি যারা করেন তারাই প্রাণী খাদ্যের তদারকি করেন। আমরা এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু প্রাণী খাদ্য এক্সপোর্ট করেছি। যখন এক্সপোর্ট করেছি তখন মৎস্য খাদ্যের জন্য মৎস্য অধিদপ্তর, প্রাণী খাদ্যের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। এটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট না, আমদানিকারক দেশ থেকেই বলেছে তোমরা তোমাদের মৎস্য খাদ্য অথবা প্রাণী খাদ্য যারা কম্পিটেন্ট অথরিটি আছে তাদের সার্টিফিকেট দাও। তাহলে আমি যদি উনার মান সনদ নেই, উনার মান সনদ যদি আমি এক্সপোর্টের কথা বলি, এক্সপোর্ট তো কোনো কাজে আসবে না। আর একটা জিনিস, এখানে অস্বাভাবিক একটা ফিস আছে, টার্নওভারের পরে 0.1%। এটা একটা সরকারের থ্রাস্ট সেক্টর, সরকার এই সেক্টরটারে ভর্তুকি দিয়ে এই জায়গায় নিয়ে এসছে যে সহজে মানুষ যাতে মুরগি, মাছ, ডিম, দুধ খেতে পারে। তো এটা তো সরকারের রাজস্ব আহরণ ক্ষেত্র না, যার কারণে আপনি দেখবেন যে আমাদের অধিকাংশ যা খাবার অথবা র মেটেরিয়াল আমদানি করি, এই কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক নাই। এখন আমদানি শুল্ক নাই, কিন্তু বিএসটিআই অন্যান্য পণ্যের উপর যে হারে ফিস নির্ধারণ করেছে, পোলট্রি ফিডের উপরও সেইভাবে নির্ধারণ করেছে। এটা আপনাকে আর একটা কথা বলি, একমাত্র পোলট্রি ফিড এবং ঔষধ ল্যাবরেটরিতে তৈরি হওয়ার আগে ল্যাবরেটরিতে মান সন্ধান। আপনি কি কোনো খাবার পেয়েছেন যেটা তৈরি হওয়ার আগে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়? আপনি যে আটাটা খান, যে কেকটা খান, বিস্কিটটা খান, এটা কি কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা হয়ে তারপরে তৈরি হয়? আমার জানা নাই। কিন্তু আপনি যদি ওষুধ বলেন, আপনি যদি পোলট্রি অথবা মৎস্য খাদ্য বলেন, এই দুইটা জিনিস কিন্তু মানে আপনি বলছেন কাঁচামালটাই পরীক্ষা করে তারপরে খাদ্য উৎপাদন করা হয়। কিন্তু আপনি মানুষের খাদ্য যখন খান, ডাইরেক্ট মানুষের খাদ্য আকারে যখন খাচ্ছেন, তখন কিন্তু কোনো ল্যাবরেটরির সুযোগও নেই, এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় না। তো তখন আমরা কিন্তু এরকম ক্ষেত্রে কখনো দেখি নাই বিএসটিআই বলেছে যে মানুষের খাদ্যের এই কাঁচামালটায় অথবা মানুষের এই খাদ্যে আপনার হেভি মেটালের উপস্থিতি, কারণ একই অলমোস্ট কমন কিছু ব্যাপার আছে, কমন কিছু কাঁচামাল আছে। ভুট্টা মানুষের খাবারে ব্যবহৃত হয়, গম মানুষের খাবারে ব্যবহৃত হয়, পোলট্রি খাদ্য ব্যবহৃত হয়। পোলট্রি খাদ্যে যখন আমরা গম ব্যবহার করি সেটা কিন্তু আমরা টেস্ট করে ব্যবহার করি। আপনি কিন্তু মানুষের খাবারের হিসাবে যখন কেক, বিস্কিট, আটা খাচ্ছেন, তখন কিন্তু আপনি জানেন না ওখানে হেভি মেটাল কিনা, প্রোটিন কি আছে কিনা। সেটি একটা বড় প্রশ্ন। এই আলোচনা শেষ করতে হবে। মোহাম্মদ শফিকুর রহমান শিশির, আপনার কাছেই জানতে চাই আসলে এই যে দুটি সংস্থা, যে সংস্থা মান নির্ধারণ করে দিচ্ছে এবং সারাক্ষণ তদারকি করছে, এবং আরেকটি সংস্থা যাদের এই প্রথম সংস্থার মান ঠিক আছে কিনা সেটি তদারকির প্রশ্নে আসলে এক ধরনের মানে কি বলবো, একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি গবেষক হিসেবে আপনার মতামত কি, আসলে পুরো বিষয়টা কিভাবে নজরদারিতে থাকা উচিত? আসলে আপনারা কথা বলছেন যে দুটো সংস্থা নিয়ে, আমি আসলে কথা বলছি পোলট্রি শিল্পটা নিয়ে। এটা কিন্তু একদিনে দাঁড়ায়নি, বাংলাদেশে কিন্তু অনেক বছরের, এই খালিদ ভাই 27 বছর, নজরুল ভাই প্রায় অনেক 20 বছরের উপর কাজ করছে, এবং আরও অনেক বড় বড় মানুষ আছে যারা এই
পোলট্রি শিল্পটাকে তৈরি করতে মানে রক্ত দিয়েছে বলতে পারি, আমরা এভাবে বলতে পারি। তো আসলে এমন কিছু আমরা করব না যেটা আসলে মানে এইটা শিল্পর জন্য একটা মানে হুমকি স্বরূপ হয়। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ কিন্তু এখন ব্রয়লারের উপর যতটা নির্ভরশীল, অন্য কোনো খাবার বা ডিমের উপর অতটা কিন্তু কোনো কিছুর উপর নির্ভরশীল না। আমি বিএসটিকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তারা এরকম একটা কনসার্ন বিষয়কে নিয়ে এসেছে, এবং অবশ্যই এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে লাইভস্টক অ্যাক্ট, ফিড অ্যাক্ট, অ্যানিম্যাল ফিড এবং ফিশ অ্যাক্ট, এটা কিন্তু আসলে আমাদের বলতে পারেন যে এটাই আসলে অরিজিন। এটাকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু ওই 2018 সালে যা হয়েছে বা হয়েছে সেটা থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং আমরা কিন্তু এই যে আইনটা, এটা কিন্তু এমন না যে মানে র্যান্ডমলি তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ছিলেন, এক্সপার্টরা ছিলেন যারা অনেক বছর ধরে পোলট্রি শিল্প নিয়ে কাজ করছে, তারাও কাজ করেছে। তো আসলে ওনাদেরকে উপেক্ষা করে যদি আসলে আমরা এমন কিছু একটা করি, এবং আমি ওনার নিউজটা শুনলাম, তো ওখানে একটা কথা বলছেন যে উনি ফিডের মধ্যে পেয়েছে, তো সেটা মুরগিতে যাওয়ার পর কতটুকু রেসিডিউ ছিল, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে, না হলে কিন্তু মানুষের জনমনে একটা মানে আগে থেকে একটা ভয় তৈরি হবে। তো আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে এত দ্রুত একটা সিদ্ধান্তে না যেয়ে আসলে আমাদের উচিত যে প্রপার প্রোটোকল ফলো করে আসলে কাজগুলো করা। অবশ্যই বিএসটি তাদের কাজ করতে পারে, কিন্তু তারা অবশ্যই আমার মনে হয় যে ডিএলএসকে ইনফর্ম করে তাদের যাতে এই পর্যালোচনা আরও শক্ত করা যায়, আরও ইন্সপেকশন যেন যেভাবে বলা আছে সেকশন 8 শিল্পের ক্ষতি হয় এমন কিছু কোনোভাবেই করা যাবে না। আমরা সবসময় এই কথাটাই বলে আসি যে যদি সমস্যার সৃষ্টি হয় ডেফিনেটলি সেটা সমাধান করার চেষ্টা করতে হবে, সেটা সমন্বিত হতে পারে, এবং অবশ্যই যারা এটা শুরু করেছে তাদেরকে বাদ দিয়ে এটা করা উচিত হবে না, তাদেরকে প্রধান রেখে আসলে কাজটা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো বিদায় নিতে হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।